বৌভাতের অনুষ্ঠান শেষ হলে নিয়ম অনুযায়ী জাঙ্কুক তেদের বাড়িতে যায়। তেরার সাথে জিমিন আর ইউনো যায়। জিমিনের প্রথম না করেছিল সুগার জন্য, কিন্তু পরে সবার জোরাজুরিতে রাজি হয়ে যেতে হয়। তেদের বাসায় আসার পর জাঙ্কুক তের রুমে বসে আছে। রুম থেকে বের হবে না সে আজকে। জিমিন আর ইউনোকে আলাদা রুম দেওয়া হয়। তারা তাদের রুমে। রাত বাজে 11টা। এমন সময় জিমিনের রুমে সুগা আসে। জিমিন শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়েছে। সুগাকে দেখে জিমিন পিছিয়ে গেল এক পা। সে অদ্ভুত অস্বস্তিতে সে রাতে শাওয়ার নিয়েছে, কিন্তু এই সময় সুগাকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে। সুগার দৃষ্টি তীর জিমিনের দিকে। এই মেয়ে এত রাতে শাওয়ার কেন নিয়েছে? ড্রিম লাইটের আলোয় জিমিনকে দেখে সুগার ডুব দিল। চুম্বকের মতো টানছে জিমিনকে। আপনি এখানে কি করছেন? আমার সোনার সাথে একটু দেখা করতে আসলাম। সোনা মানে? এমন বোকার মতো প্রশ্ন কেন করো সোনা? সুগা ধীর পায়ে এগিয়ে গেল জিমিনের দিকে। দেয়ালের দুই দিকে দুই হাত রেখে দাঁড়ালো। জিমিন ঠিক তার দুই হাতের মাঝে। সুগা তাকালো, মুখ পানি। ভিজা চুল থেকে পানি ধীরে ধীরে কপাল বেয়ে নিচে নামছে। এক একে নাক, ঠোঁট বেয়ে গলা নামছে পানির ফোঁটাগুলো। এক সময় গলা বেয়ে জামার ভিতরে চলে গেল। সেটা দেখে জোরে একটা শ্বাস নিল সুগা। এত রাতে সাবান নিয়েছো কেন সোনা? এমনি। সুগা ঝুঁকলো মাথার কাছে, মুখটা এনে পড়লো। শ্যাম্পু করছো সোনা? হুম। জিমিনকে নিজের সাথে লেপটে নিল সুগা। এতক্ষণে শান্ত জিমিন এখন ছটফট করতে শুরু করলো নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু সুগা কোনোভাবেই ছাড়লো না। সে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল জিমিনকে। ছাড়ুন আপনি আমাকে। অসম্ভব। সম্ভব না সোনা। তোমার ভেজা শরীর আমাকে তোমার কাছে টানছে সোনা। কি সোনা সোনা লাগিয়ে রেখেছেন। আমি কিন্তু ভাইয়াকে ডাক দিব। দাও। আমি তো এটাই চাই। জিমিন এখন সময় আছে। আমি সবাইকে বলুম তুমি রাজি হয়ে যাবি। না হলেও আমাকে তোর ভাইয়ের মতো করতে হবে। আপনাকে আমাকে যত কষ্ট দিয়েছেন আমি বলেছিলাম সবাইকে বলুম। আপনি কি বলেছিলেন? তুমি ভালো থেকো তো। আমি তো ভালোই আছি আপনাকে ছাড়া। অনেক কথা বলা শিখে গেছিস। কানের নিচে এক থাপ্পড় দিমু, সব ভুলে যাবি। আপনি যা করার করেন। আমি আপনাকে বিয়ে করুম না। আমি রাজি না হলেও কেউ আমার সাথে আপনার বিয়ে দিতে পারবো না। জিমিন, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি করলাম। আপনি আপনার সামনে নিয়ে অন্য ব্যাটারে বিয়ে করে ঘুমবো, আপনি দেখবেন। জিমিন আরো কিছু বলতে যাবে তার আগে সুগা তার ঠোঁটে ঠোঁট বসালো। এলোমেলো হয়ে গেল হাতের ছোঁয়ায়। জিমিন আর সহ্য করতে পারলো না, ধাক্কা দিয়ে সরে গেল। ফুপিয়ে কেঁদে উঠলো। কি জান আপনি? আপনি এমন করছেন কেন? তোকে চাই, বুঝে গেছি। তুই সোজা ভাবে আসবি না, সমস্যা নেই, কিন্তু তুই অপেক্ষা কর। আমি তোর ভাইয়ের মতো করুম, দেখে নিস। কথাটা বলে সুগা ঘর থেকে বের হয়ে যাওয়ার আগেই বলল, সরি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সুগা যাওয়ার পর জেনে ফুপিয়ে কেঁদে উঠল। আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন আমি এখনো ভুলতে পারি নাই, তাই আমি এখন এমনি করছি। কিন্তু তাই বলে আপনি আমার সাথে এমন করবেন? চল দেখে আসি আবার দেখো কি করছে। চাঙ্কুক সেই কখন থেকে তের পিছু পিছু ঘুরছে আর বলছে, জান চল না আজকে বাথরুমে করি, বাথরুমটা করি। না, আজকে কোনো কাড়াকাড়ি নাই। এখনই আমার কোমরে ব্যথা করছে, আর তার উপর আবার ব্যথাটাপে কখনোই না। তুই যাবি না তো? না, আমাকে করতেই হবে। এই বলে জাঙ্কুক থেকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল আর শাওয়ার ছেড়ে দিল। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট বসালো। এলোমেলো হয়ে গেল জাঙ্কুকের হাতের ছোঁয়া দুটো। ভিজতে যে একই সাথে তের পেছনে নাক দিকে ছাড়াতে ওটা একটু নড়তে জাঙ্কুকের দাঁত বসে সরিয়ে দিল। থেকে ঘুরিয়ে নিল। জাঙ্কুক সামনে আয়নায় থেকে দেখতে পেল নিজেকে। পিছন থেকে জাঙ্কুক ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। চোখের পলকেই তের জামাটাও সরে গেল। আয়নার এই দৃশ্য দেখে তে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললো। নিঃশ্বাসের বেগ বেড়ে গেছে তের। জাঙ্কুক এবার তাকালো আয়নার থেকে। তের চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক হাসলো, হাত দুটো ছুঁয়ে দেখতে শুরু করলো তের সেই দুটো নরম অংশ। তার প্রতিটা ছোঁয়াইতে কেঁপে উঠছে। তের বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। জান, এত পারফেক্ট কেন?
তীর কানের কাছে ফিসফিসিয়ে বলল উন্মুগ্ধ তীর শরীরে প্রতিটা খুন ছুঁয়ে দিচ্ছে জাঙ্কুক। তীর আর জাঙ্কুকের এমন ছোঁয়া সহ্য করতে পারলো না, হালকা করে ধাক্কা দিল জাঙ্কুককে। জাঙ্কুক একটানে আবারও তাকে নিজের কাছে নিয়ে এলো। এতক্ষণে নরম জাঙ্কুককে রাগানোর জন্য তীর এই একটা পদক্ষেপই যথেষ্ট ছিল। শক্ত করে পেট চেপে ধরলো তীর জাঙ্কুকের আরেক হাত গলা। জান, এমন করিস কেন? দেখ কত হার্ড হয়ে গেছে। তীর গলায় মুখ ঘষতে ঘষতে বলল। তে চাকুকের কথায় মানে বুঝতে পারলো না। হার্ড মানে? বুঝতে পারছিস না কেন কেমন হার্ড হয়ে গেছে? বলতে বলতে চাঙ্কুক সত্যি সত্যি তের হাত টেনে রাখলো। হতবিহ্বল হয়ে গেল। তে এতটাই অবাক হলো যে প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। এর আগে চাঙ্কুক এমন কিছু করে নাই, তাই তে অনেক অবাক হয়। কয়েক সেকেন্ড পর যখন বুঝতে পারলো, এক ঝটকায় হাত সরিয়ে নিল। পিছাতে গিয়ে বাথটবে পড়ে গেল। চাঙ্কুক নেশালো দৃষ্টিতে তাকালো তের দিকে। এক পা দুই পা করে এগিয়ে গেল। তের চোখ বন্ধ করে ফেললো। এই বাথটবে না, চলেন ঘরে যাই। না যান, আজকে অন্য কিছু আবিষ্কার করব, এরপর করব পুলে। কি? না। চাঙ্কু বাথরুমে এসে বসলো। এ ছটফট করছিল পানিতে, তখনই পানির নিচ থেকে হাতে কিছু একটা লাগতেই আটকে উঠলো। এটা কি? জান, আমার 72 লাখ। আজকে মুখে নে। কি? না, আমি বমি করে দেব। করবি না, সবাই মুখে নেই, শুধু তুই আমারটা মুখে নিস না। সমস্যা নেই, কিছুদিন পর তুই নিজে থেকে নিবি। কখনোই না। চাকুক তের কানের কাছে মুখ নিল, একই সাথে তের টেনে নিজের কোলে নিয়ে এলো। কোন রকম প্রশস্তি ছাড়াই চাঙ্কুক তের মধ্যে প্রবেশ করায় ঠোঁট দিয়ে চেপে ধরলো তের ঠোঁট। তের ঠোঁটে ছাড়া পেতে জোরে চিৎকার করে, কারণ বাথরবে করতে অনেক ব্যথা পাচ্ছে। ভোরের দিকে বাথরবে গা ছেড়ে দিয়েছে চাঙ্কুক, চোখ বন্ধ। তার উপরে সেন্সলেস অবস্থায় আছে তে। চাঙ্কুক আলতো হাতে তের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আই এম সরি জান, আজকে অনেক বেশি ব্যথা দিয়েছি। চাঙ্কুক তের কপালে আলতো করে চুমু দিল। চাঙ্কুক তেকে কোলে নিয়ে নেমে এলো বাথটব থেকে, টাওয়েল জড়িয়ে নিল তেকে। তে সেন্সলেস অবস্থায় চাঙ্কুকের কোলে। আজকে কি বেশি হার্ড হয়ে গিয়েছিলাম। চাঙ্কুক নিজের শরীর মুছে তেকে মুছে দেয়, তারপর বিছানায় শুয়ে পড়ে তেকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে জানলার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো ঢুকে তেই ধীরে ধীরে তের ঘুম ভাঙলো। চোখ খুলে সে বুঝতে পারলো চাঙ্কুক এখনো গভীর ঘুমে এক হাত শক্ত করে তেকে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। তে মুচকি হেসে চাঙ্কুকে শান্ত ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ রাতের সব কথা মনে পড়তেই তের গাল হালকা লাল হয়ে উঠলো। নিজের মনে ফিস ফিস করে বলল, উফ, মানুষটা সত্যি একদম পাগল। সাবধানে চাঙ্কুকের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিল, যেন তার ঘুম না ভাঙে। তারপর আলতো করে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে ড্রয়িং রুমে জিমিন আর ইউনো আরাম করে বসে চা খাচ্ছে আর নিজেদের মধ্যে গল্প করছে। জিমিন তেকে দেখে হেসে বলল, ওহো, আমাদের নতুন ভাবি তো আজ অনেক সকালে উঠে পড়েছে। ইউনো দুষ্টু হেসে যোগ করলো, ভাবি, মুখ দেখে তো মনে হচ্ছে রাতের ঘুমটা খুব একটা হয়নি। দুজনের কথাই তে লজ্জায় মাথা নিচু করে ফেললো। ভাইয়া, তুমি আমাকে ভাবি কেন বলছো? নাম ধরে ডাকবা, আমি তোমার থেকে অনেক ছোট। ইউনো, আচ্ছা। জিমিন চায়ের কাপটা টেবিলে রেখে হালকা দীর্ঘশ্বাস ফেললো। আচ্ছা তে, আমরা আজকে বাসায় ফিরে নাকি আরো কিছুদিন থাকবি? তে অবাক হয়ে তাকালো, এত তাড়াতাড়ি? আর 2 দিন থেকে যাই কেন, কিছু হয়েছে? জিমিন মৃদু হেসে মাথা নাড়লো, না রে, এমনি। ইউনো ভ্রু উঁচু করে বলল, এমনি নাকি কিছু কারণ আছে? না ভাইয়া, এমনি ভালো লাগছিল না। তে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ লাগছে? তাহলে আমার আজকেই চলে যাব, সমস্যা নেই। ঠিক তখনই চাঙ্কুক নিচে নেমে আসে এবং তেকে বলে, তুই আমাকে না ডেকে উঠে আসলি কেন? আপনি ঘুমিয়েছিলেন, আপনার জন্য কি কফি নিয়ে আসবো? নিয়ে আয়, মাথাটা ব্যথা করছে। তে কফি আনতে রান্নাঘরে চলে গেল। আর চাঙ্কুক জিমিনকে বলে, বাসায় যাওয়ার নিয়ে কি কথা হচ্ছিল? আমরা কি আজকে বাসায় যাব? না, এখানে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ, আজকে বাসায় যাব। ওইদিকে তো কাজ আছে। ইউনো আজকে একটা মিটিং আছে রাতে, তাই আমাদের বিকেলে বেরোতে হবে। জিমিন উঠে রান্নাঘরে চলে যায়। দেখে তে কফি বানাচ্ছে।
জিমিন, তুই কেন বাসায় যেতে চাস আমি ভালো করে জানি। সুগা ভাইয়া কি কিছু করেছে? দেখ জিমিন, আমার ভাই কিন্তু অনেক ভালো বাসে তোকে, নিজের ভাই বলে বলছি না। জিমিন কয়েক সেকেন্ড চুপ করে নিচু স্বরে বলল, আমি সুগা ভাইয়ের সামনে বারবার বললে আমার অস্বস্তি লাগে। তা জিমিনের কাঁধে হাত রেখে বলল, অস্বস্তি লাগারই কথা, কিন্তু শুনে রাখ, যেদিন সুগা ভাইয়া তোরে তুলে নিয়ে যাবে আমি কিন্তু কিছুই করতে পারবো না, কারণ ভাইয়া তোকে অনেকবার বলেছে ভালো ভালোই মেনে নে। তুই আমার বান্ধবী নাকি শত্রু বলতো? আমি চাই তোরা সুখে থাক, এরপর তুই যা মনে করিস। এই কথাগুলো বলে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জিমিনের মনটা অদ্ভুত ভারী হয়ে গেল। ঠিক তখনই সুগা সিঁড়ি বেয়ে নিচে নেমেছিল। তে আগে থেকে সুগার জন্য কফি বানিয়ে রেখেছিল। সে এগিয়ে গিয়ে মুচকি হেসে কাপটা সুগার হাতে দিল। এই নাও ভাইয়া তোমার কফি। সুগা তের থেকে মুচকি একটা হাসি দিয়ে কফির কাপটা নিল। এরপর সুগা এসে জাঙ্কুকের পাশাপাশি সোফায় বসে কফি খেতে লাগলো। কিন্তু দুজনের মাঝে কি ছিল অদ্ভুত নীরবতা। সুগা অবশ্য ইয়নের সাথে কথা বলছে, কিন্তু সুগা আর জাঙ্কুক কেউ কারোর সঙ্গে একটিও কথা বলে না। দুপুরের থেকে সবাই একসঙ্গে খাবার খেয়ে নিল। তারপর বিকেলে জাঙ্কুক সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর মা অবশ্য বলেছিল যেতে, থেকে রেখে যেতে কিছুদিন, তারপর এসে নিয়ে যাবে, কিন্তু জাঙ্কুক থেকে থাকতে দেবে না, বলে গেছে যে তেকে নিয়ে মাঝে মাঝে ঘুরে যাবে। তেকুকে বিয়ের 1 মাস পর সকালবেলাতে অনেকটা নাচতে নাচতে জাঙ্কুকের কাছে এসে দাঁড়ালেন। জান, বলো। আমি অনেক দিনের জন্য বাবার বাড়ি যেতে চাই। তোমাকে কয়েকদিন ধরে বলছি, অনেকদিন হলো আব্বা আম্মুর সাথে দেখা হয় না, খুব মনে পড়ছে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে তের দিকে তাকিয়ে রইল। এখন না, পরে নিয়ে যাব। কিন্তু কেন? এই এক কথা আপনি কয়েকদিন ধরে বলছেন, আমি তো শুধু কয়েকদিন থাকতে চাই। এটাই তো সমস্যা, তুমি যদি চাও তাহলে সকালে গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসতে হবে। কয়েকদিন থাকার কথা একদম মাথায় আনবে না। কিন্তু আমি তো কিছুদিন থাকতে চাই, সবাইকে খুব মিস করছি। না, এখন তোমাকে যেতে হবে না, পরে এ সময় হলে আমি নিয়ে যাব। জাঙ্কুকের এমন উত্তর শুনতে মুখটা একদম মলিন হয়ে গেল। আপনি আমার আব্বা আম্মুকে বলে আসছেন যে আপনি কয়েকদিন পর পর ঘুরিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি আমাকে 1 মাসের মধ্যে একদিনও ওই দিকে যাইতে দেন নাই। আমি তোকে ছাড়া থাকতে পারি না। তাহলে আপনিও আমার সাথে আসেন, আমি যাব মানেই যাব। তুই শুধু আমার অনুমতি ছাড়া এই ঘর থেকে এক পা ফেলে দেখিস আমি তোর কি অবস্থা করি। তারপর যদি বাপের বাড়ি যেতে পারিস তো যাস। জাঙ্কুক আর কোনো কথা না বলে কাজে চলে যায়, আর তের মুখ ফুলে বসে থাকে। জাঙ্কুক কাজ শেষ করে খুশি হয়ে তেরকে ফোন করে, কিন্তু তে ফোনটা তুলে না। জাঙ্কুক এতটা গুরুত্ব দেয় না, ভাবে তের কাজ করছে। জাঙ্কুক তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার জান রাগ করেছে, কিন্তু কি করা, জাঙ্কুক তেকে ছাড়া থাকতে পারে না। জাঙ্কুক বাসায় ঢুকেই আগে আশেপাশে চোখ পড়ে, তেকে দেখতে না পেয়ে এমন সময় তো নিচেই থাকে। আশেপাশে তেকে না দেখে জাঙ্কুক সোজা রুমে যায়। দেখে তে ওপাশে ফিরে শুয়ে আছে। জাঙ্কুক পাশে বসে তের মাথায় হাত বুলিয়ে যায়, বলতে যাবে, দেখে চোখের কোণে পানি জমে আছে। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তের মাথায় হাত বুলিয়ে দিতে তে চোখ খুলে। আমার জান, কি অনেক রাগ করেছে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। তে চুপচাপ মাথা থেকে হাতটা সরিয়ে দেয়। তে চুপচাপ উঠে দরজার দিকে যেতে নিলে জাঙ্কুক বলে ওঠে, কোথায় যাচ্ছিস? কেঁদে তো একদম চোখ মুখ লাল করে ফেলেছিস। তে চুপচাপ থাকে, কিছু বলার ইচ্ছে নাই। তের এমন নীরবতা জাঙ্কুকের রাগকে আরো বাড়িয়ে দিল। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো বেয়াদব। এত রাগ কিসের? জিজ্ঞেস করেছি, কিছু জবাব নাই কেন? তে এবারও চুপ থাকে। জাঙ্কুক রাগী চোখে দাঁতে দাঁত চেপে বলে, চুপচাপ সামনে এসে বস, না হয় আমাকে রাগাতে বাধ্য করিস না। জাঙ্কুক 1 সেকেন্ড থেমে একটু জোরে বলে, কি হলো, শুনতে পাস নাই? তে ভয়ে কান্না করে দেয়, আর জাঙ্কুকের সামনে এসে বসে বলে, আপনি কার ওপর রাগ দেখান? আমি কি এমন পাপ করেছি? শুধু বাসায় তো যেতে চাইছি কিছুদিনের জন্য। আমি বলেছি তো নিয়ে যাব, এমন করে কান্না করার কি আছে?
আপনি তো জানেন, একটা মেয়ের বিয়ের পর নিজের বাবা মা, নিজের ঘর, নিজের সবকিছু ছেড়ে নতুন একটা পরিবারে আসে। এই পরিবর্তনটা তার জন্য মোটেও সহজ হয় না। অন্য অনেক মেয়ের বিয়ের 10-15 দিনের মধ্যে একবার হলো বাবার বাড়ি যেতে পারে, কিন্তু আমাকে প্রায় 1 মাস হয়ে গেলেন তবুও একটু বাবার বাড়ি যেতে দিচ্ছেন না কেন? আমারও তো বাবা মায়ের জন্য মন কাঁদে, তাদের একটু দেখতে ইচ্ছে করে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে। আমি শুধু কয়েকটা দিনের জন্য যেতে চাই, আপনিও আমার সাথে যান। তাও যেতে দিচ্ছেন না। জাঙ্কুক একটু নরম কণ্ঠে বলে, যান, আর কাঁদিস না। তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না। আমি তোকে কথা দিচ্ছি, কালকে তোকে নিয়ে যাব। তাও আর কাঁদিস না। তোর এই কান্না আমার সহ্য হচ্ছে না। তুই কান্না বেঁচে কণ্ঠে বলে, সত্যি তো? আমার কালকে বলবা না তো? আজকে না কালকে যাব? জাঙ্কুক হালকা হেসে তের চোখের পানি মুছে দিয়ে বলে, আর রাস্তা তুই রাখিস, ঠিক আছে? পরের দিন জাঙ্কুক নিজে গিয়ে তেকে তার বাবার বাড়িতে দিয়ে আসে। তে তো বাবার বাড়ি গিয়ে মহা খুশি। তুমি কিন্তু 5 দিন পর আমাকে নিতে আসবে, এর আগে না। জাঙ্কুক মুখটা মলিন করে তের কপালে চুমু দিয়ে বলল, জান, তোকে ছাড়া 5 দিন কিভাবে থাকবো? তোর কি আমার জন্য একটু মন মায়া হচ্ছে না? হচ্ছে তো। 5 দিন তো ব্যাপার, আপনি থাকতে পারবেন? 5 দিন পর জাঙ্কুক আবার নিচে এসে থেকে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ে 3 মাস পূর্ণ হয়ে গেল। এই 3 মাসে তে অনেকবারই বাবার বাড়িতে এসেছে। জাঙ্কুক এবার আরো কখনোই আর তাকে আসতে বাধা দেয়নি, কারণ সে খুব ভালো করেই জানতো যদি তেকে যেতে না দেয় তাহলে তে সারাদিন কাঁদবে, কান্নায় পুরো বাড়ি ভাসিয়ে দেবে। ঠিক কিছুদিন কিছু খেতেও চাইবে না, নিজের ঘরে চুপচাপ বসে শুধু কান্না করবে। তে জাঙ্কুক যতই সব ব্যস্তই থাকুক না কেন, সবার সময় পেলে জাঙ্কুক নিজে গিয়ে তেকে বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসতো, আবার কয়েকদিন পর নিজে গিয়ে থেকে আনতো। দেখতে দেখতে অবশেষ রেজাল্ট প্রকাশ দিয়ে নিল। তে আর জিমিন দুজনেই দারুণ ফলাফল করেছে। পরিবারের সবাই খুব খুশি হলো তাদের ভালো ফলাফলের কারণে। শহরের একটি নামকরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। ভর্তি প্রক্রিয়া শেষ করে নতুন কলেজ জীবন শুরু করলো। কয়েকদিন নিয়মিত ক্লাস করলো তারা। নতুন পরিবেশ, সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন কলেজ ছুটির পর সুগা গাড়ি নিয়ে পেয়েছি আর জিমিনের সামনে দাঁড়ালো। তে, জিমিন গাড়িতে উঠবে। ভাইয়া বাড়ির গাড়ি আসবে। গাড়িতে উঠতে বলেছি, গাড়িতে উঠ, বেশি কথা বলবি না। আমি উঠবো না। তুই উঠবি না তোর ঘাড় উঠবে। সুগা জিমিনকে কোলে তুলে গাড়িতে উঠিয়ে দিল। তুই নিচে থেকে উঠে বসে। সুগা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে কাজী অফিসের দিকে যেতে ও লাগে। ভাইয়া, এটা তো বাড়ির রাস্তা না, আমরা কই যাচ্ছি? কাজী অফিস। জিমিন, কি বললি? কাজী অফিস? আমাকে নামাইয়ে দেন সুগা ভাইয়া। তুই নামলে কি করে হবে? মানে? সুগা, জিমিনকে আজকে আমি বিয়ে করব। জিমিন, আমি আপনাকে বিয়ে করব না। সুগা, তোর মনে নাই জিমিন, তুই তো আমাকে বলেছিলি চলো সুগা ভাইয়া বিয়ে করে ফেলি, এখন যখন বিয়ে করতে যাচ্ছি এখন কেন না করছিস? জিমিন, আমি আপনাকে বিয়ে করব না ওইটা আগে বলেছিলাম। সুগা, সেদিনের পর আগে 3 মাস কেটে গেছে জিমিন। এই 3 মাসে আমি তোকে সদ্য সদ্য মেসেজ কল করেছি, একটাও কোনো রিপ্লাই পাইনি। সুগার গাড়ি ড্রাইভ করতেছে আর বলতেছে। জিমিনটা ছটফট করা শুরু করেছে গাড়ি থেকে নামার জন্য, কিন্তু চলন্ত গাড়ি থেকে কি আর নামতে পারবে? তে, জিমিন, আমার ভাইয়া কি এত খারাপ? আমি দেখেছি ভাইয়া কেমন ছটফট করছে তোর জন্য, আর তুই কি করতেছিস? আমার ভাইয়াকে আর কত কষ্ট দিবি? এই 3 মাস কি কম হয়েছে নাকি আরো দিতে চাস বল? জিমিন একদম চুপ হয়ে যায়। গাড়ি এসে থামে কাজী অফিসের সামনে। যোগাযোগ করে জিমিনকে গাড়ি থেকে নামে। দেখ ভাইয়া, আস্তে, ব্যথা পাবে তো। সুগা, ওর এই সামান্য ব্যথায় কিছুই না। ওর আমাকে যে কষ্ট দিচ্ছে তার কাছে তো ওইটা তুচ্ছ ভালোবাসার মানুষের কাছ থেকে এত অবহেলা আর নেওয়া যায় না। জিমিন একদম চুপ, কোনো কথা বলতেই পারছে না। কি বা বলবে সে? তারপর আর কাজী অফিসে ঢোকে আর কাজীকে সুগা আগেই বলে রেখেছে, কাজী, বসো তোমরা। সুগা, আপনি বিয়ে পড়াতে শুরু করুন। এই, ভাইয়া, এটা কি ঠিক হবে? সুগা, অবশ্যই। জাঙ্কুক তোকে জোর করে বিয়ে করতে পারলে আমি কেন পারবো না? নাকি ওই চেয়ারম্যানের ছেলে বলতে পারবে?
কাজী, বাবা সাক্ষী লাগবে, সাক্ষী ছাড়া তো বিয়ে হবে না। সুগা, তে আছে, তে সাক্ষী দেবে নাকি আরো লাগবে? কাজী, মেয়ের পক্ষ থেকে একটা সাক্ষী লাগে আর ছেলের পক্ষ থেকে একটা সাক্ষী লাগে। সুগা, আচ্ছা আমি কল করে ডাকছি। সুগা বোকাম আর মিনহুকে কল করে ডাকে। বোকাম তো সুগার কাজিন আর মিনহু হলো সুগার ম্যানেজার। কিছুক্ষণ পর বোকাম আর মিনহু আসে আর বোকাম তো জিমিনকে দেখে অবাক। বোকাম, সুগা ভাইয়া তুমি জাঙ্কুকের বোনকে বিয়ে করবে? সুগা, সাক্ষী চলে আসছে, এখন বিয়ে পড়াবে। কাজী, বাবা বড় করে জন্ম নির্ধারণ লাগবে, দিন মুহূর্ত কত হবে তা আগে ঠিক করতে হবে, বিয়ের রেজিস্টার নির্ধারিত ফি করতে হবে। সুগা, এই নিন জন্ম নির্ধারণ, এখন যা করা তাড়াতাড়ি করেন। তুমি জিমিনের জন্ম নির্ধারণ কার্ড কই পাইলে? সুগা, জিমিন দিয়েছিল। কাজী, দিন মুহূর্ত কত ধরবো? সুগা, ধরেন 30 লক্ষ। মিনুর, স্যার 30 লক্ষ অনেক বেশি হয়ে যাবে না? কাজী, 30 লক্ষ অনেক বেশি হয়ে যায়, 25 লক্ষ ধরি। সুগা, আপনার যা পারা তাড়াতাড়ি করেন। কাজী, আচ্ছা এখন বিয়ে পড়ানো শুরু করি। কাজী বিয়ে পড়ানো শেষ করে জিমিনকে কবুল বলতে বললে জিমিন চুপ করে বসে থাকে, কেন নড়াচড়া করে না, একদম স্থির হয়ে এক জায়গায় বসে আছে। তে, জিমিন কবুল বল, এমন করে বসে থেকে কোনো লাভ নেই, ভাইয়া যেহেতু বলেছে তোকে বিয়ে করব, না মানে করবই। সুগা, জিমিন তাড়াতাড়ি কবুল বলো। কাজী, মেয়ে কি বিয়েতে রাজি না? মিনু, রাজি, একটু অভিমান করছে তাই বলছে না। কাজী, তাড়াতাড়ি করেন, আমার আবার একটা বিয়েতে যেতে হবে। জিমিন ওইভাবে 5 মিনিট বসে থাকে। তারপর সুগা অনেকবার বলার পরও জিমিন কবুল বলে না, তাই সুগা একটা থাপ্পড় মারে জিমিনকে। জিমিন কান কেঁদে দেয়। তে, জিমিন এমন করিস না, কবুলটা বলে দে। তারপর জিমিন কাঁদতে কাঁদতে কবুল বলে দেয়। তারপর সুগাও কবুল বলে দেয়। ইয়ামুনের বিয়ের সাক্ষী হলো বোকা আর মিনুর সাথে তেও। তখন সুগা জিমিনকে নিয়ে বাড়ি চলে আসে। সুবিন আর ইয়ানজুন লিভিং রুমে বসেছিল। সুগার সাথে তে, জিমিন আর বোকামকে দেখে ইয়ানজুন মুচকি হেসে বলে, আরে দেখো কারা আসছে, জিমিন কেমন আছো? সুবিন মুচকি হেসে বলল, আচ্ছা তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভেতরে আসো। সবাই ভেতরে এসে বসে। সুগা ও বাবাকে বলে, বাবা আমি জিয়নমিনকে ভালোবাসি তাই ওকে বিয়ে করেছি। ইয়ানজুন, কি? সুবিন, তোমরা এভাবে বিয়ে করার উচিত হয় নাই, আমাদের একবার বলতে পারতে, এত বড় একটা সিদ্ধান্ত একা নিলে আমাদের জানানো প্রয়োজন মনে করলে না? ইয়ানজুন হালকা অভিমানী গলায় বলল, আমরা কি তোমাদের আপন না? আমাদের জানালে আরো সুন্দরভাবে সব আয়োজন করে জিমিনকে আমাদের ঘরে তুলতাম। সুগা, মা তুমি মেনে নিচ্ছ? ইয়ানজুন, মেনে নেবো না কেন, জিমিনের মতো এত সুন্দর একটা মেয়েকে তো সবাই নিজের ছেলের বউ বানাতে চায়। সুবিন, তুমি যে জিমিনকে বিয়ে করেছো এটা কি ওই বাড়ির কেউ জানে? তে, না বাবা, শুধু আমি জানি আর বোকাম ভাইয়া জানে আর হলো সুগা ভাইয়ের ম্যানেজার জানে। সুবিন, তুমি তো জানবেই, তোমার ভাইয়া এইসব কুকর্মের সাথে তো তুমি থাকবে। তে, বাবা এভাবে বলছো কেন, ভাইয়া আর তার ভালোবাসার মানুষকে বিয়ে করবে আর আমি সাথে থাকবো না, এটা হতেই পারে না। ইয়ানজুন, আচ্ছা এইসব বাদ দাও, আগে বেআই আর বেয়ানকে এইসব বলেন, দেখেন তারা কি বলে। জিমিন, আব্বু আম্মু শুনলে অনেক রাগ করবে আর ভাইয়া তো আমাকে মেরেই ফেলবে। তে, উফ জিমিন তোর ভাইয়া কিছু বলবে না। সুবিন, কিছু বলবে না মানে? ওদের মেয়েকে বিয়ে করেছো কাউকে না জানিয়ে আর ওরা চুপ থাকবে? সুগা, বাবা তুমি কি এ বিয়ে মানছো না? সুগা, মানছি, কিন্তু ওদের মেয়েকে নাম বলে বিয়ে করছো, এটা শুনে ওরা কি কোনো কিছু বলবে না? তারপর সুবিন নামজুনকে কল করে বলেন, বেআই ছেলে তো একটা কাম করে ফেলেছে। নামজুন, কি করেছে? সুবিন, আপনারা কি এখন আমাদের বাসায় আসতে পারবেন? নামজুন, হ্যাঁ আমরা এখনই আসছি। সুবিন, আপনারা সবাই আসেন আর তে আর জিমিন আমাদের বাসায়। জিমিন তো ভয় কান্না করছে আর তে বোঝাচ্ছে কিছু হবে না। বোকা, তে জিমিনকে ওপরে নিয়ে যা, আসলে আমার কথা বলছি। তে, আচ্ছা ভাইয়া। তে জিমিনকে নিয়ে উপরে চলে যায় আর জাঙ্কুক তের ফোনে বারবার কল করছে, তারা এখনো কেন বাসায় আসলো না কেন? নামজুন, জাঙ্কুক ইউনো নিচে আসো, আমাদের এখন দেদের বাড়ি যেতে হবে। জাঙ্কুক নিচে এসে বলে,
তে আর জিমিন তো এখনো বাসায় আসলো না। নামজো, জিমিন আর তে ওদের বাসায় গেছে। চলো আমাদের সবাইকে ওদের বাসায় যেতে হবে, আমাদের সবাইকে ডেকেছে। জাঙ্কুক একটু অবাক হয়ে বলে, কি? তে ওদের বাসায় গেছে? তেকে আমি কতবার কল করেছি, একবার কলটা ধরলো না। অন্তত একটা ফোন করে বলতেও তো হতো যে ও ওদের বাসায় গেছে। তার গলা হালকা অভিমান আর রাগ দুটোই স্পষ্ট ছিল। নামজু মুচকি এসে বলল, আচ্ছা রাগ পরে করিস, আগে চল, সবাই অপেক্ষা করছে। এরপর সবাই একসাথে গাড়িতে উঠে তেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। তেদের বাসায় পৌঁছে সুবিন এগিয়ে এসে সবাইকে স্বাগত জানালেন। তারপর সবাইকে বসালো সোফায়। কি বলি বেয়াই, আমাদের ছেলে তো একেবারে কাজ করে সেরে ফেলেছে, আপনাদের কিছু না জানিয়ে আপনাদের মেয়েকে বিয়ে করে ফেলেছে। জাঙ্কুক, কি? সুগা, হ্যাঁ আমি জিমিনকে বিয়ে করেছি, তোর বোন বেশি উঠতা ছিল। জাঙ্কুক, তো আমাদের জানাইতে পারতি একবার। সুগা, তোর বোন জানানোর সুযোগই রাখে নাই, তোর বোনের সাথে আমি 2 বছর ধরে রিলেশনে আছি। জাঙ্কুক, কি? সুগা, আমি তোর মতন তোর বোনকে ছোটবেলা থেকে ভালোবাসি, 2 বছর ধরে আমরা রিলেশনে আছি। নামজু, কি এমন হলো যে তুমি জিমিনকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করলে? আমাদের তো জানাতে পারতে, আমরা ধুমধাম করে বিয়ে দিতাম। যাই হোক, আমাদের বংশের একমাত্র মেয়ে, আমরা একটু ধুমধাম করে বিয়ে দিতাম। সুগা, তেও তো আমাদের বংশের একমাত্র মেয়ে ছিল, আপনাদের ছেলে যদি তুলে নিয়ে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না? সুবিন, সুগা তুই চুপ থাক, আমি তো কথা বলছি। সুবিন আবার বলল, এখন আর কিছু করার নেই, যেহেতু ওরা নিজেরাই একে অপরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, তাই আজ থেকে আমাদের 2 পরিবারের সম্পর্ক আরো গভীর হবে। এখন আমাদের মেয়েকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ঘরের বউ করে নিয়ে আসবো। নামজুন হেসে উত্তর দিল, সত্যি বলতে খবরটা শুনে প্রথমে আমরা অবাক হয়েছিলাম, তবে ওরা যখন একে অপরকে এত ভালোবাসে তখন আমাদেরও তো ওদের সাথে কথাই ভাবতে হবে। ইনশাল্লাহ বাকি সব অনুষ্ঠান আমরা 2 বাড়ি মিলেই খুব সুন্দরভাবে করবো। সুকন্যা, বাবা, আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার কোনো দরকার নেই, 14 গোষ্ঠীকে জানিয়ে আমার বউকে আনতে হবে না, আমার বউ আমার কাছেই থাকবে। জিও, এটা কেমন কথা হলো সুগা? আমাদের একমাত্র মেয়ে আমরা একটু চাই আনুষ্ঠানিকভাবে তুলে দিব। সুগা, তার কোনো দরকার নেই আঙ্কেল, এত রং তামাশা আমার পছন্দ না। জিমিন আমার বউ, এটা পুরো পৃথিবীতে জানাতে হবে না। জানতা, আমার একমাত্র বোন অনুষ্ঠান করবো না। সুগা, না, তোর কোনো দরকার নেই। নামজু, আচ্ছা তুমি যেহেতু এত করে বলছো অনুষ্ঠান করবে না, তাহলে আমরা কোনো অনুষ্ঠান করবো না। জাঙ্গু, ঠিক আছে, কোনো অনুষ্ঠান করবো না। তারপর সব ঠিক হলো, জিমিনের সুগাকে মেনে নেওয়া হলো। বাড়ির মহিলারা এক পাশে বসে কুশল বিনিময় করছে, আর কে পাশে পুরুষরা কুশল বিনিময় করছে। আর জাঙ্কুক মনে মনে ঠিক করলো সুযোগ পেলে থেকে ফোন না ধরার জন্য আর জিমিন সুগারের সম্পর্কের কথা না বলার জন্য মজা দেখাবে। জাঙ্কুক, জিমিন আর তে কই? জিমিন আর তে নিচে এসে এসে গিয়েছে, গিয়ে গেল সবার কাছে। জিমিন ওর বাবা মায়ের হাত ধরে বলে, বাবা, মা, তোমরা রাগ করো নাই তো? নামজুন হেসে জিমিনের মাথায় হাত রেখে বলবে, রাগ করবো কেন, তোমরা দুজনে সুখে থাকো, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। জিন চোখের কোণে জল নিয়ে বলল, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে রাখো, সব সময় একে অপরের পাশে থেকো। তারপর জিমিন জাঙ্কুকের কাছে এসে বলল, ভাইয়া, তুমি রাগ করো নাই তো? জাঙ্কুক, তোর জীবন তোর ওপর রাগ করবো কেন, তুই যেখানে খুশি থাকবি তোকে ওইখানে বিয়ে দিতাম, সেটা হয় যদি সুগার, আমি তাও দিতাম, কারণ সুগার মতন ছিল আমি আর একটা খুঁজে পাবো না। তুই চিন্তা করিস না, আমি তোর বা সুগার ওপর রাগ করি নাই, আমি তো তের ওপর রাগ করেছি। জাঙ্কুক তের দিকে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলে, তে মনে মনে বলে, হায় আল্লাহ, না জানি বাসায় গেলে আমার অবস্থা কি হবে। ইয়ানা, তে কি ভয় পাচ্ছ? তে, না ভাইয়া। ইয়ানা, একটা জিনিস কিন্তু বলতেই বলে, তোমরা 2 বন্ধু কিন্তু ভালোবাসার জন্য সব করতে পারো, এটা বুঝেছি। জাঙ্কুক, সুগার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জিমিনকে তুলে নিয়ে বিয়ে করছে, আমিও করেছি। তারপর সবাই সিদ্ধান্ত নিল জিমিনকে এই বাড়িতেই রাখবে, সুগার যেতে দেবে না তাই। তারপর সবাই বাসায় যাওয়ার জন্য উঠে তখন তে বলে, আমি কয়েকদিন জিমিনের সাথে থাকি, ওর একা একা ভালো লাগবে না।
জাঙ্কুক, এটা ওর সংসার, ওকে একাই থাকতে হবে, তুই বাড়ি চল। জি, থাক না জাঙ্কুক, কিছুদিন পরে এসে নিয়ে যাস। জাঙ্কুক, না, এত থাকতে হবে না, তোর সাথে আমার কিছু কথা আছে, বাসায় চল। তে, না আমি যাবো না, কিছুদিন থাকি। কাঁদতে কাঁদতে তে বলল। জাঙ্কুক, একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো পেয়াদা। তে, বাসায় গেলে আপনি আমায় বকবেন। রামজু, জাঙ্কুক এমন করে কথা বলছে কেন? তো আর তে থাকতে চাইলে থাক। জিমিন থেকে টেনে নিয়ে বলে, তুই বাসায় চলে যা ভাইয়া, কিন্তু তোর উপর রেগে আছে, না গেলে কিন্তু আরো রেগে যাবে। পরে একদিন আশিস রাগ করে কমলে। তে, যাই, তুই ভালো করে থাকিস, পরে একদিন আসবো নি। তারপর তে এসে বলে, সে বলে সে যাবে। জিমিন ওর মা আর তার ছোট মা ধরে অনেক কান্না করে। সে বলবে, আমি বাসায় যাব। সুগা, না যেতে পারবি না, কিছুদিন পর আমি তোকে নিয়ে যাব, তো এত কান্নাকাটি করে লাভ নেই। তারপর তারা সবাই চলে যায় আর জাঙ্কুক রাগী লোকেদের দিকে তাকিয়ে থাকে। তীর তো ভয় শেষ।